চলে এলো মানি হাইস্টের সিজন 2 এর 5 to 9 এপিসোডের এক্সপ্লেনেশন। যারা এখনো পর্যন্ত প্রথম এপিসোডগুলো দেখোনি তারা পিন কমেন্ট থেকে দেখে নাও সেগুলো। তো চলো শুরু করি দুনিয়ার সবচেয়ে ভয়ানক ব্যাংক ডাকাতি সিরিজ মানি হাইস্টের এক্সপ্লেনেশন। পঞ্চম এপিসোডের শুরুতে দেখা যায় র্যাকেল প্ল্যান মোতাবেক পুলিশ হসপিটালে গিয়ে প্রফেসরের আসার জন্য ওয়েট করছিল, কিন্তু প্রফেসর এবার তার মাথায় বের করে আনি আরেক মারাত্মক প্ল্যান। র্যাকেলরা দেখতে পায় যে কোথা থেকে যেন অনেকগুলো সার্কাসের ক্লাউন হসপিটালে প্রবেশ করছে। হঠাৎ এত লোক কোথা থেকে এলো সেটা কারোর মাথায় ঢুকছে না। এখন এদের সরাতে গিয়ে যখন সবাই বিজি হয়ে পড়ে ঠিক তখনই ক্লাউন রূপে প্রফেসরও হসপিটালে ঢুকে পড়ে। এদিকে হসপিটালে ইতিমধ্যে পুলিশ বুঝতে পারে যে কেউ একজন ফেক অডিশনের নিউজ ভাইরাল করেছে, আর লোকজন ক্লাউন সেজে এখানে এসেছে অডিশন দিতে। এখন এই কেউ একজনটা যে প্রফেসর তা তো তোমরা বুঝতেই পারছো। এই সুযোগে প্রফেসর একটা পুতুল নিয়ে সোজা শিশু ওয়ার্ডে চলে যায়। সেখানকার একটা বাচ্চার হাতে পুতুল দিয়ে প্রফেসর তাকে অ্যাঞ্জেল যেই রুমটাতে থাকার কথা সেখানে পাঠিয়ে দেয়। তবে এই পুতুলটার চোখের জায়গায় কিন্তু দুটো ক্যামেরা ফিট করা ছিল। বাচ্চারা যখন দরজা খুলে ভিতরে ঢোকে ঠিক তার আগেই রেডি হয়ে থাকা পুলিশরা তার দিকে পিস্তল তাক করে বসে, কিন্তু তারা দেখতে পায় যে এ তো স্রেফ একটা বাচ্চা ছাড়া আর কিছুই না। আর ওদিকে ইনভেস্টিগেশন রুমে বসা র্যাকেল এবং কর্নেল পিয়েট্রো পুরোই বলদ বনে যায়। ঠিক তারপরেই প্রফেসর বাইরে থেকে তার ট্যাবের সাহায্যে ক্যামেরা ফুটেজ দেখে নিশ্চিত হয় যে হ্যাঁ, তাকে ধরার জন্যই অ্যাঞ্জেলের বেঁচে ওঠার খবরটা ছড়ানো হয়েছে। আর এরপর পরই প্রফেসর নিজের আস্তানায় ফিরে এসে তার সমস্ত মেকআপ মুছে ফেলে। এদিকে প্রফেসরের কাছে বারবার এভাবে হাঁটতে হাঁটতে র্যাকেল ক্লান্ত হয়ে যায়, তাই একটু রিফ্রেশমেন্টের জন্য সালভা মানে প্রফেসরকেই সে ফোন করে তার সাথে কফি খেতে চায়। প্রফেসরও র্যাকেলকে সময় দিতে দ্রুত একটা বারে চলে আসে। প্রফেসর তার নিজের সাথে বেশ কিছু বিচের ছবি নিয়ে এসেছিল, যেখান থেকে প্রফেসর র্যাকেলকে একটা চুজ করতে বলে, কেননা এই সমস্ত ঝামেলা শেষ হলে তাদের একান্তে ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই র্যাকেল প্রফেসরের শার্টে এমন একটা কিছু দেখতে পায় যেটা দেখে সে পুরোই শকড হয়ে যায়। প্রফেসরের শার্টে ছিল একটা অরেঞ্জ কালারের চুল, যেটা ক্লাউনদের উইগে থাকে। র্যাকেলের বুক ধক করে ওঠে। তাহলে সে কি এতদিন তার সবচেয়ে বড় শত্রুকেই ভালোবেসে ধোঁকা খেয়ে এসেছে? এদিকে রয়্যাল মিন্টের ভিতরে চলছে আরেক গ্যাঞ্জাম। আর্তুরো মনিকাকে দিয়ে ডেনভারের পিস্তল চুরি করানোর পর সেটা দিয়ে ডেনভারকে জিম্মি করে মিন্ট থেকে পালিয়ে যাওয়ার ফন্দি আটে। অন্যদিকে নাইরোবি আর বার্লিন যখন রিওকে জানায় যে প্রফেসর টোকিওকে ছাড়ার ব্যবস্থা করছে, তখন রিও গ্যাংয়ে ফেরত আসে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত কম্পিউটারের দিকে ছুটে যায়, কেননা তাকে মিন্টের দরজাগুলো জ্যাম করতে হবে। কারণ আর্তুরো মিন্ট থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানটা রিওর সামনেই করেছিল। ওদিকে আর্তুরো কিন্তু ততক্ষণে ডেনভারকে জিম্মি করে নিয়েছিল। ডেনভার তখনও জানতো না যে তার হাতে ফেক পিস্তল আছে। সে আর্তুরোকে ভয় দেখিয়ে চুপ করতে যায়, কিন্তু যখনই সে বুঝতে পারে যে তার হাতে ফেক বন্দুক, তখন তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। আর্তুরো তাকে জিম্মি করে মনিকাকে দিয়ে মিন্টের দরজা খুলতে চায়, কিন্তু রিও ততক্ষণে দরজা লক করে দেওয়ায় দরজা আর খোলে না। এরপর পরই সব হাইজ্যাকাররা এসে আর্তুরোকে পিস্তল ফেলে দিতে বলে, কিন্তু আর্তুরো উল্টো 5 থেকে গোনা শুরু করে দিয়ে বলে যে এই 5 গোনার মধ্যে যদি দরজা খুলে না দেওয়া হয় তাহলে ডেনভারকে সে শেষ করে দেবে। সত্যি সত্যি কাউন্টডাউন শেষ হওয়ার পর আর্তুরো তার পিস্তলের ট্রিগার যেই না চাপ দিতে যাবে ঠিক সেই সময় তাকে পিছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে দেয় তার সাবেক প্রেমিকা মনিকা। এখান থেকে আমরা বুঝতে পারি আসলে মনিকা ডেনভারকে সত্যিকারে ভাবেই ভালোবেসে ফেলেছিল, আর এর জন্যই ডেনভার সহ সমস্ত গ্যাং এই যাত্রায় বেঁচে যায়। কেননা হোস্টেসরা পালিয়ে গেলে পুলিশ এখানে এসে হাইজ্যাকারদের কাবাব বানাতে 2 মিনিটেরও বেশি সময় নেবে না। অন্যদিকে বারে প্রফেসরের সাথে বসে থাকা র্যাকেল যেন পুরোই জমে গিয়েছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই র্যাকেল সালভারুপি প্রফেসরকে বলে যে সে ওয়াশরুমে যেতে চায়। ওয়াশরুমে যাওয়ার পর র্যাকেল প্রথমে সুয়ারেজকে ফোন দিয়ে কনফার্ম হয় যে হসপিটালের বাচ্চার সাথে কথা বলা ক্লাউনটির উইগ অরেঞ্জ কালারের ছিল কিনা। এই কনফার্মেশন পাওয়ার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর আলবার্তোকে ফোন করে র্যাকেল শিওর হয় যে প্রফেসরের সাথে আসলে আলবার্তোর কোনো মারামারি হয়নি, উল্টো প্রফেসরই তাকে অজ্ঞান করে দিয়েছিল। এদিকে র্যাকেল আলবার্তোর কাছ থেকে সব জানতে চাওয়ার পর আলবার্তোর মনেও কেন যেন একটা খটকা লাগে। তখন কি ভেবে জানো সে পুলিশ স্টেশনে প্রফেসরের টাচ করা ট্রের আঙ্গুলের ছাপ নিয়ে অ্যাঞ্জেলো নিয়ে আসা চামচের সাথে ম্যাচ করানোর আদেশ দেয়। অন্যদিকে র্যাকেলের মাথাটা তখন যেন ভন ভন করে ঘুরতে থাকে। এতদিন সালভার সাথে কাটানোর সময়গুলোর কথা ভেবে সে কান্নায় ভেঙে পড়ে। তারপর পরই র্যাকেল নিজেকে শক্ত করে নিয়ে চলে যায় প্রফেসরের কাছে। প্রথমে সে প্রফেসরকে কিছুই বুঝতে না দিয়ে তার সাথে ওয়াশরুমে আসতে বলে। র্যাকেল এমন একটা ভাব করে যেন সে ভীষণ রোমান্টিক ফিল করছে, তাই তার এখনই রোমান্স করতে হবে। প্রফেসরও সেটা ভেবে র্যাকেলের সাথে ওয়াশরুমে যায়।
কিন্তু সেখানে গিয়ে প্রফেসরের সব রোম্যান্স চাঁদে উঠে যায়। র্যাকেল প্রফেসরকে কিছু বলার সুযোগ না দিয়েই তার হাতে সোজা হাত করা পরিয়ে দেয়। প্রফেসর প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও সে ঠিকই বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে। একবার চিন্তা করো কিভাবে প্রফেসরের মতন একজন মাস্টার মাইন্ড সামান্য একটা চুলের জন্য ধরা পড়ে গেল। এর মানে তার সব খেলা কি এখানেই শেষ? এই প্রশ্নের উত্তর তোমরা ঠিকই জানতে পারবে। অন্যদিকে রয়্যাল মিন্টের ভিতরে হেন্সেলকে এসে আর্তুরের গায়ে এক গাদা এক্সপ্লোসিভ ফিট করিয়ে দেয়, আর সে হুমকি দেয় যে যদি আর্তুর একটু নড়াচড়া করে তাহলে সে আর্তুরকে কিমা কিমা বানিয়ে ফেলবে। এদিকে আর্তুরের মাথায় বাড়ি মারার পরেও মনিকারও বেশ টেনশনে ছিল, কেননা সে এখন অফিসিয়ালি এই গ্যাংয়ের একজন সাহায্যকারী হয়ে গেছে। কোনোভাবেই আর সে হোস্টেসদের মাঝে ফিরে যেতে পারবে না। ডেনভার আর মস্কো তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। শেষে ডেনভার মনিকাকে বলে যে সে মনিকাকে নিজের সাথে নিয়ে যাবে আর তার নাম হবে স্টকহোম। মনিকা তবুও ভেবে পায় না যে সে আসলে এখন কি করবে। এভাবে রয়্যাল মিন্টের ভিতরে থাকা সবাই নিজেদের ধৈর্য হারিয়ে ফেলছিল, কেননা 6 দিন ধরে তারা কেউই 2-3 ঘন্টার বেশি ঘুমোতে পারেনি। তবে সবার মাথা খারাপ হয়ে যেতে শুরু করলেও একজন কিন্তু ঠিকই শান্ত ছিল, আর সে হলো বার্লিন। বার্লিন যেন রক্তে মাংসে তৈরি করা একটা জাস্ট রোবট। যে আরিয়ানাকে বার্লিন নিজের দাসী বানিয়ে রেখেছিল তাকে সে প্রস্তাব দেয় যে এই হাইস্টের পর তারা দুজনে কোনো একটা আইল্যান্ডে গিয়ে একসাথে থাকতে শুরু করবে। আরিয়ানা বার্লিনকে মনে মনে ঘৃণা করলেও সে নিজেকে বাঁচানোর জন্য বার্লিনকে হা না বলে। তবে বার্লিনও ভাবে যে আরিয়ানা হয়তো সত্যি সত্যি তার প্রেমে পড়ে গেছে। আরিয়ানার সাথে সময় কাটানোর পর বার্লিন নাইরোবিদের কাছ থেকে হোস্টেসদের সামলানোর কমান্ড চায়, কেননা নাইরোবি এদের সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। বার্লিন কমান্ড নেওয়ার পরে হুমকি দিয়ে বসে যদি আর কেউ পালাবার চেষ্টা করে তাহলে বার্লিন তাকে টর্চার শুরু করবে। এই কথা শোনার পর হোস্টেসরা সবাই একদম শিশুদের মতন চুপ মেরে যায়। অন্যদিকে র্যাকেল প্রফেসরকে অ্যারেস্ট করার পর সে প্রফেসরকে নিয়ে যায় ওই হন্টিং গ্রাউন্ডে যেখানে প্রফেসর সবাইকে ট্রেনিং দিয়েছিল। তাহলে র্যাকেল এবার প্রফেসরের সাথে কি করবে, আর মাস্টারমাইন্ড প্রফেসর কি এই জাল থেকে বেরিয়ে আসতে পারবে কিনা? চলো সেটা জানার জন্য শুরু করি 6 এপিসোড। 6ষ্ঠ এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই র্যাকেল ইতিমধ্যে প্রফেসরকে বেঁধে রেখেছে। র্যাকেল প্রফেসরের কাছে তার নাম পরিচয় সবকিছু জানতে চাইলে প্রফেসর তার সবকিছুরই ঠিকঠাক উত্তর দেয়। এরপর র্যাকেল প্রায় কাঁদতে কাঁদতে তাকে বলে যে বুঝলাম তুমি একজন মাস্টার মাইন্ড প্ল্যানার, কিন্তু তুমি আমার সাথে এমন চিট করলে কেন? কেন তুমি ইচ্ছা করে আমার লাইফটা এভাবে শেষ করে দিতে চেয়েছিলে? প্রফেসর তখন বলে আমি আসলেই জানি না যে আমি নিজের রুলস কিভাবে নিজে ভঙ্গ করলাম, কেননা আমি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। প্রফেসর কিন্তু আসলেই র্যাকেলকে আপন করে ভালোবেসেছিল, কিন্তু র্যাকেলের মানসিক অবস্থা এতটাই বিধ্বস্ত ছিল যে সে প্রফেসরের কোনো কথা না শুনে তাকে অনবরত থাপড়াতে থাকে। শেষে র্যাকেল প্রফেসরকে ওই অবস্থায় রেখে গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে যায়। ওদিকে রয়্যাল মিন্টের ভিতরে রিও এসে বার্লিনকে জিজ্ঞেস করে যে প্রফেসর কিভাবে টোকিওকে ছেড়ে আনার প্ল্যান বানাচ্ছে। তখন বার্লিন বলে প্রফেসর নিজে কিছু করবে না, বরং টোকিওকে ছাড়িয়ে আনার কাজ করবে সেই 4 জন সাইবেরিয়ানরা যারা 5 বছর আগে প্রফেসরের জন্যই ট্যানেল খোদাই করে রেখেছিল। মানে প্রফেসর কিন্তু আজকে থেকে নয়, বহু আগে থেকে এই হাইস্টের প্ল্যান সাজিয়েছে। মিন্টের ভিতরের হাইজাকাররা হোস্টেসদেরকে দিয়ে যেই ট্যানেল খোদাই করাচ্ছিল সেটা আসলে ছিল সেফ ভুয়া একটা ট্যানেল, কেননা তারা চাইছিল পুলিশকে বলদ বানাতে। আর এই ধোকাতে পুলিশও কিন্তু ওই ট্যানেলের পিছনেই পড়েছিল। অন্যদিকে পুলিশের আরেক দল যখন টোকিওকে জেলে নিয়ে যাচ্ছিল হঠাৎ তাদের পথের মধ্যেই প্রফেসরের সেই সাইবেরিয়ান লোকরা এসে তাদের পথ আটকায়। এরপর তারা গাড়ির চারিদিক থেকে এক বিশেষ ধরনের কালো রং ছিটিয়ে দেয় যাতে সমস্ত সিগন্যাল জ্যাম হয়ে যায়। এরপর তারা যখন গাড়ির সামনে একটা টাইমার রেখে দেয় তখন সেখানে থাকা 2 জন পুলিশ অফিসার তাদের প্যান্ট ভিজিয়ে ফেলে। ওই টাইমারকে বোম ভেবে তারা শেষ মুহূর্তে গাড়ি থেকে লাফ দেয়, যদিও সেটা ছিল ফেক একটা টাইমার। এরপর তারা পুলিশ কবদের জিম্মি করে দ্রুতই টোকিওকে ছেড়ে দিতে বলে, আর পুলিশও নিজেদের জানের মায়ায় টোকিওকে ছেড়ে দিতে বাধ্য হয়। ছাড়া পাওয়ার পর তারা টোকিওকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে তাকে একটা বাইক এবং একটা ফোন দিয়ে প্রফেসরের সাথে যোগাযোগ করতে বলে, কিন্তু টোকিও প্রফেসরকে ফোন করে তাকে ফোনে পায় না। আর পাবেই বা কি করে? প্রফেসর তো ততক্ষণে র্যাকেলের হাতে ধরা খেয়ে বন্দী হয়ে আছে। তাই প্রফেসরকে না পেয়ে টোকিও এবার খুব মারাত্মক একটা ডিসিশন নেয়। সে সোজা নিজের বাইক নিয়ে সমস্ত পুলিশের সামনে দিয়ে আবারও রয়্যাল মিন্টে ঢোকার প্ল্যান করে। কিন্তু এত গার্ডের সামনে দিয়ে টোকিও কিভাবে আবার রয়্যাল মিন্টে ঢুকবে? দাঁড়াও, একটু পরেই দেখতে পাবে। ওদিকে রয়্যাল মিন্টে আর্তুরো হেন্সিলকির বেঁধে দেওয়া এক্সপ্লোসিভ গুলোকে নিয়ে ভীষণ ভয়ের মধ্যে ছিল। সে রিওকে তাকে হেল্প করার জন্য অনুরোধ জানালেও রিও উল্টো এক্সপ্লোসিভ গুলোর টাইমার অ্যাক্টিভ করে দেয়। এরপর আর্তুরোকে হোস্টেজের কাছে রেখে আসা হলে সে হোস্টেজদেরকে বলে যে এই এক্সপ্লোসিভ গুলো নিশ্চয়ই ফেক, না হলে হাইজাকাররা তাকে এভাবে বসিয়ে রাখতো না। কিন্তু অ্যালিসন পার্কার তার কথা শুনতে আর রাজি ছিল না। তাই সে আর্তুরোকে এক প্রকার গালাগালিজ করে তাকে চুপ করিয়ে দেয়। মিন্টের অপর পাশে তখনও ডেনভার মনিকাকে নিয়ে চিন্তায় ছিল
ডেনভারের বাবা মস্কো ডেনভারকে ডেকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে যে মনিকার সাথে তার রিলেশনশিপ চালিয়ে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু ডেনভার তার কোনো কথা শুনতে না চাইলে মস্কো এমন একটা সত্য রিভিল করে দেয় যেটা শুনে ডেনভার পুরোই শকড হয়ে পড়ে। ছোটবেলা থেকেই ডেনভার জানতো যে তার মা তাকে ছোট অবস্থায় ফেলে কোথাও চলে গেছে, কিন্তু মস্কো রিভিল করে যে ডেনভারের মা তাকে ফেলে যায়নি, বরং কোকেনের নেশায় বুঁদ হয়ে থাকা ডেনভারের মাকে মস্কো নিজের থেকেই দূরে সরিয়ে দিয়েছিল। এই কথা শোনার পর তো ডেনভারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মুহূর্তেই যে লোকটাকে সেই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতো সেই বাবাই তার কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠে। ডেনভার আর কোনো উপায় না দেখতে পেয়ে মনিকাকেই এখন নিজের একমাত্র আপনজন হিসেবে ভেবে নেয়। ওদিকে র্যাকেল এবার প্রফেসরকে ইন্টারোগেট করার জন্য একটা লাই ডিটেক্টর মেশিন নিয়ে আসে, যাতে প্রফেসর কোনো মিথ্যা কথা বললে সেটা ধরা পড়ে যায়। র্যাকেল প্রফেসরকে আবারও তার নাম, পরিচয় আর এই হাইস্টের প্ল্যানিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। প্রফেসর জানায় যে এই প্ল্যানটা ছিল তার বাবার, যে প্রফেসরের ছোটবেলায় তার অসুস্থ ছেলে সার্জিওর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বাধ্য হয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। তার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ তাকে কেউ একটা টাকাও সাহায্য করেনি। এছাড়াও পুলিশও ব্যাংকের বাইরে প্রফেসরের বাবাকে অ্যারেস্ট না করে তাকে সোজা গুলি করে হত্যা করে দেয়। সেই থেকে প্রফেসর প্রতিজ্ঞা করে বসে যে তার বাবার অধরা কাজটা সেই পূরণ করবে। র্যাকেল এরপর প্রফেসরকে জিজ্ঞেস করে যে কেন প্রফেসর তাকে টার্গেট করলো। প্রফেসর আবারও জবাব দেয় যে সে কখনোই র্যাকেলের সাথে গেম খেলেনি, বরং সে সত্যি সত্যি র্যাকেলকে ভালোবাসে। প্রফেসরের এই ফিলিংসটা যে সত্য সেটা লাই ডিটেক্টরের কাটা দেখেও আমরা বুঝতে পারি, কিন্তু তবুও র্যাকেল প্রফেসরের কোনো কথা বিশ্বাস না করে প্রচন্ড চেঁচামেচি করতে থাকে। এরই মাঝে ইন্সপেক্টর সুয়ারেজ র্যাকেলকে ফোন করে জানায় যে সেলিন অলিভিয়েরা অর্থাৎ টোকিও পুলিশের হাত থেকে ছিটকে গেছে। এই কথা শুনে র্যাকেল বুঝতে পারে যে এই কাজটাও প্রফেসরের লোকরাই করেছে, আর এতে প্রফেসরও হা বলে। এবার প্রফেসর জানায় এই হাজ শুরু থেকে প্রফেসর একদম পারফেক্টলি সবকিছু প্ল্যান করে রেখেছিল, কিন্তু র্যাকেলের প্রেমে পড়ে যাওয়াটা কোনোভাবেই তার প্ল্যানে ছিল না, আর তার এই ফিলিংসটা সম্পূর্ণ রিয়াল। এবার প্রফেসর বলে আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, না হলে আমাকে তুমি কাস্টাডিতে না নিয়ে এখানে নিয়ে আসতে না। কিন্তু র্যাকেল তার কোনো কথায় কান না দিয়ে বলে এবার সত্যি সত্যি আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাব। এবার র্যাকেল যখন প্রফেসরের দিকে বন্দুক তাক করে নিয়ে যেতে থাকে, ঠিক তখনই প্রফেসর মারাত্মক কায়দায় ঘুরে গিয়ে র্যাকেলের হাত ধরে ফেলে। এরপর প্রফেসর তার মার্শাল আর্ট টেকনিক ব্যবহার করে র্যাকেলকেও অজ্ঞান করে দেয়। মানে এই প্রফেসর যে কত কিছু জানে তার কোনো ইয়াত্তা নেই। অন্যদিকে টোকিও তার ডিসিশন অনুযায়ী রয়্যাল মিন্টের বাইরে এসে অ্যালিসন পার্কারের ফোনে একটা ফোন দেয়, কারণ টোকিও রিওকে আগেই বলে রেখেছিল যে কোনো ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে তারা এই ফোনে যোগাযোগ করবে। তাই ঠিক সেভাবে টোকিও সেই ফোনে কল দেওয়ার পর রিও ফোন ধরলে টোকিও বলে তোমাকে আমি আমার মায়ের সেই স্বর্গের দরজার কথা বলেছিলাম না, এখন আমি সেটা খুলতে যাচ্ছি। এরপর পরই টোকিও রিওকে বিদায় বলে দেয়। ওদিকে ইনভেস্টিগেশন রুম থেকে পুলিশের লোকরা এই সমস্ত কথা শুনে মনে করে যে টোকিও হয়তো রিওকে শেষ বিদায় জানাচ্ছে, কিন্তু পরক্ষণে টোকিও তার বাইকে রয়্যাল মিন্টের দরজার দিকে চালিয়ে দিলে পুলিশ এবার বুঝতে পারে যে টোকিও সরাসরি রয়্যাল মিন্টে ঢুকতে যাচ্ছে। তাই সবাই একসাথে তার উপরে ফায়ারিং শুরু করে দেয়। ওদিকে রিও বুঝে যায় যে আসলে তার এখন কি করতে হবে, তাই সে দৌড়ে গিয়ে সবাইকে রিওর ফিরে আসার কথা জানিয়ে দরজা খুলতে যায়, আর বাকিরাও টোকিওকে বাঁচানোর জন্য তাকে কাভার ফায়ার দিতে থাকে। অবশেষে টোকিও বাইক দিয়ে মারাত্মক এক জাম্প মেরে সোজা রয়্যাল মিন্টে ঢুকে পড়ে। এই সিনটা সিরিজের বেস্ট একটা সিন ছিল, কিন্তু পরক্ষণে সবার সামনে মস্কো মাটিতে পড়ে যায়, কারণ তার পেট থেকে ঝরছিল অঝোর ধারায় রক্ত। এর মানে টোকিওকে কাভার ফায়ার দিতে গিয়ে মস্কো গুলি খেয়ে বসেছে। আর এই ট্র্যাজেডিক সিনের মধ্যে দিয়ে শেষ হয় এই পরের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে প্রফেসর র্যাকেলকে অজ্ঞান করার পর তাকে আস্তানার একটা বিছানায় শুয়ে রেখেছিল। র্যাকেলের জ্ঞান ফিরে আসার পর প্রফেসর তাকে বলে যে র্যাকেল, আমি নিজেকে মুক্ত করার পর চাইলে পালিয়ে যেতে পারতাম, কিংবা তোমাকে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি কারণ আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। এই কথা বলে প্রফেসর র্যাকেলের বন্দুকটাও তাকে ফিরিয়ে দেয়, কিন্তু র্যাকেল আর প্রফেসরের কথায় না ভুলে গিয়ে পিস্তলটা আবারও তুলে প্রফেসরের দিকে তাক করে নিজের সাথে গাড়িতে উঠতে বলে। কিন্তু প্রফেসর এবার আর থেমে থাকে না, কারণ সে জানতো যে যতই হোক র্যাকেল তাকেও ভালোবাসে, তাই সে কখনোই প্রফেসরের উপরে গুলি চালাতে পারবে না। সত্যি সত্যি র্যাকেলের সামনে দিয়ে প্রফেসর তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আর র্যাকেল পিস্তল তাক করে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। শেষমেশ র্যাকেল রাস্তার মাঝখানে একটা ট্রাক্টর থামিয়ে সেটাতে লিফট নিতে বাধ্য হয়। অন্যদিকে রয়্যাল মিন্টের ভিতরে সব হাইজ্যাকাররা উঠে পড়ে লেগেছে মস্কোকে বাঁচানোর জন্য।
ডেনভার কিছুক্ষণ আগে তার বাবাকে যা বলেছিল সেটা ভেবে সে কান্না করতে থাকে। সবাই বুঝতে পারে যে মস্কোর পেটে 3টে গুলি লাগায় সার্জন ছাড়া তার ট্রিটমেন্ট করা একেবারে অসম্ভব। তাই বার্লিন টোকিওর কথায় ইনভেস্টিগেশন রুমে ফোন করে একজন সার্জন পাঠাতে বলে, কিন্তু সেখান থেকে কর্নেল পিয়েট্রো সাফ জানিয়ে দেয় যে মস্কোকে বাইরে পাঠাতে হবে, নাহলে তারা কাউকেই পাঠাবে না। কিন্তু মস্কো কোনোভাবে পুলিশের হাতে ধরা দিতে রাজি ছিল না, যার ফলে তাদের হাতে আর মাত্র একটা উপায় বাকি ছিল। যেই টানেলটা তারা নিজেরা প্রফেসরের আস্তানার দিকে খুঁড়েছিল সেটা দ্রুত শেষ করতে পারলেই প্রফেসরের ব্যবস্থায় একজন ডাক্তারকে সেখানে নিয়ে আসা সম্ভব। তাই ডেনভার নিজেই এবার সেই টানেল খুঁড়তে চলে যায়। অন্যদিকে প্রফেসরও তার আস্তানায় ফিরে বার্লিনকে ফোন করার পর মস্কোর ব্যাপারে জানতে পারে। প্রফেসর জানায় যে সেও তার দিক থেকে টানেল খোঁড়ার জন্য লোক লাগিয়ে দিয়েছে, তাই টানেলের কাজ শেষ করে সে মস্কোর জন্য একজন ইউক্রেনিয়ান সার্জন পাঠানোর ব্যবস্থা করবে। এছাড়াও প্রফেসর এটাও জানিয়ে দেয় যে পুলিশ তার পরিচয় জেনে গেছে। ওদিকে র্যাকেলও ইনভেস্টিগেশন বুথে ফিরে গিয়ে তার এক্স হাজবেন্ড আলবের্তোকে দেখে চমকে যায়। সে বুঝতে পারে যে তার আর প্রফেসরের কথা ইতিমধ্যে সবাই জেনে গেছে, আর এটাও ধারণা করে নেয় যে সবাই এখন হয়তো ভাববে র্যাকেলই প্রফেসরকে সাহায্য করছে। আলবার্তো প্রফেসরের ফিঙ্গারপ্রিন্ট অ্যাঞ্জেলোর সাথে নিয়ে আসা সেই চামচের সাথে ম্যাচ করে ফেলেছিল, তাই এখন কোনো সন্দেহ নেই যে র্যাকেলের প্রেমিক সালভাই হলো প্রফেসর, অর্থাৎ সার্জিও মাকিনা। সব শুনে র্যাকেলও জবাব দেয় যে সে প্রফেসরের ব্যাপারে কেবল কিছু সময় আগে জানতে পেরেছিল, কিন্তু আলবার্তো র্যাকেলের উপরে প্রফেসরকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনার ব্লেম দিয়ে এটা প্রমাণ করতে চায় যে এই খেলায় র্যাকেলও একটা গুটি। আলবার্তোর গাড়ি থেকে এভিডেন্স লোপাট বা অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সবকিছুর জন্য সবাই র্যাকেলকেই ব্লেম করতে শুরু করে। তখন র্যাকেল বলে সে এই ঘটনায় পুরোপুরি নির্দোষ, আর প্রফেসর কোথায় গেছে সে সেটাও জানে। তাই সে পুলিশকে নিয়ে দ্রুত সেখানে চলে যায় যেখানে সে প্রফেসরের সাথে আগের রাত কাটিয়েছিল। কিন্তু পুলিশ ওখানে গিয়ে দেখে যে সেটা একটা ভাঙাচোরা ওয়ার হাউস ছাড়া আর কিছুই না। মানে প্রফেসর খুব চালাকির সাথে আগে থেকে ওই জায়গাটা চেঞ্জ করে রেখেছিল। এই সব দেখে র্যাকেলের শেষ আশাটাও ততক্ষণে এভাবেই মাটিতে মারা যায়। ওদিকে প্রফেসরের গ্যাং ততক্ষণে রয়্যাল মিন্ট থেকে বের হওয়ার সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছিল, কেননা টানেল খোদাই করা শেষ হলেই তাদেরকে দ্রুত মিন্ট থেকে বের হতে হবে। হোস্টেসদেরকে দিয়েই সবকিছু টাকার ব্যান্ডেলগুলো প্যাক করানো হচ্ছিল, আর অন্যদিকে ডেনভার নিজের সমস্ত শক্তি দিয়ে টানেল খুঁড়ে যাচ্ছিল যাতে সে যে কোনো মূল্যে তার বাবা মস্কোকে বাঁচাতে পারে। এই কাজে রিও আর মনিকাও তাকে সাহায্য করে। তবে এত কিছুর পরেও মস্কোর অবস্থা লাগাতার খারাপ হয়ে যাচ্ছিল, তাই একটা সময় তাকে ব্লাড পর্যন্ত দিতে হয়। এই ফাঁকে প্রফেসরও তার দলবল নিয়ে টানেলের অন্য পাশে পৌঁছে যায়, আর সেও সেদিক থেকে কাজ করা শুরু করে দেয়। এদিকে নাইরোবি মনিকাকে এত বেশি কাজ করতে দেখে তাকে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে বলে। মনিকা যখন ওয়াশরুমে যায় তখন বার্লিন যাকে চাকর বানিয়ে রেখেছিল অর্থাৎ সেই আরিয়ানা এসে মনিকার কাছে নিজের ফ্রাস্ট্রেশন প্রকাশ করে। আরিয়ানা মনিকাকে বলে বার্লিন তার ইচ্ছার বিরুদ্ধে তাকে এক প্রকার রেপ করছে, আর এখন সে বার্লিনকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি লিখে নিতে চায়, কেননা কয়েক বছর পরে বার্লিন এমনিতেও মারা যাবে। আর আরিয়ানাও টাকার জন্য বার্লিনকে না করে দিয়ে তার সাথে অভিনয় করে যাচ্ছে। তবে বার্লিন যখন মৃত্যুর কাছে চলে যাবে তখন আরিয়ানা ঠিকই তাকে লাথি মেরে বুঝিয়ে দেবে যে সে বার্লিনকে কতটা ঘৃণা করত। তবে এই সমস্ত কথাগুলো কিন্তু আড়াল থেকে শুনে ফেলে নাইরোবি। ওদিকে প্রফেসর আস্তানায় কিছু খোঁজ না পেয়ে ইনভেস্টিগেশন টিম আবারও নিজেদের তাঁবুতে ফিরে আসে। একটা ব্যাপার এখানে পরিষ্কার হয় যে হাইজ্যাকাররা যেদিক দিয়ে বের হবে সেটা রয়্যাল মিন্টের খুব কাছেই থাকার কথা, তাই তাদেরকে একটা বড় এরিয়া জুড়ে সার্চ করতে হবে। কিন্তু এত বিরাট এরিয়া সার্চ করতে গেলে প্রায় 1010 মানুষের ঘরে ঢুকতে হবে, যেটা অনেক সময়ের ব্যাপার। তাই কর্নেল পিয়েট্রো ভাবতে থাকে যে কিভাবে সে এই সার্চ এরিয়াকে ছোট করে আনতে পারে। এই আইডিয়াটা কিন্তু ইতিমধ্যে র্যাকেলের মাথায় চলে এসেছিল। সিজন 1-এ প্রফেসর যেভাবে খুব দ্রুত বুথের কাছে এসে পুলিশের গাড়িতে ঢুকে পড়েছিল তাতে বোঝা যায় যে প্রফেসরের মূল আস্তানাটা অনেক কাছেই, আর এভাবে র্যাকেল প্রফেসরকে আবারও ধরে ফেলার প্ল্যান বানিয়ে ফেলে। এখন র্যাকেলকে যেহেতু কেস থেকে বের করে দেওয়া হয়েছে তাই তার ব্যাজ এবং পিস্তল পুলিশের কাছে রেখে যেতে হয়, কিন্তু র্যাকেল মনে মনে প্রতিজ্ঞা করে যে সে এই খেলাটা শেষ দেখেই ছাড়বে। আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় 7ম এপিসোড। 8ম এপিসোডের শুরুতে দেখা যায় প্রফেসর সেই ইউক্রেন ডাক্তারকে ইতিমধ্যে সেখানে নিয়ে এসেছে। প্রফেসর সেই ডাক্তারকে মস্কোর সার্জারির বদলে 10 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সার্জারি এখনই শুরু করা যাচ্ছে না, কেননা টানেল খোদাই করা এখনো শেষ হয়নি। অন্য পাশ থেকে ডেনভারও তার সমস্ত শক্তি দিয়ে টানেল খুঁড়েই যাচ্ছিল। একটা সময়
সময় ডেনভার অন্য পাশ থেকে প্রফেসরদের শব্দ শুনে বুঝতে পারে যে টানেল শেষ হতে আর কেবলমাত্র কয়েক ইঞ্চি বাকি আছে। প্রফেসরও অন্য পাশ থেকে ডেনভারের কণ্ঠ শুনতে পায়, আর এবার দুদিক থেকে সর্বশক্তি দিয়ে টানেল খোদাইয়ের কাজ শুরু হয়ে যায়। কিন্তু এরই মধ্যে মনিকা এসে ডেনভারকে বলে, এক্ষুনি তোমাকে উপরে যেতে হবে, কেননা এখন উপরে না গেলে হয়তো আজীবনের জন্য তুমি আফসোস করবে। এর মানে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। সব চেষ্টা সত্ত্বেও মস্কোর মৃত্যু এখন প্রায় আসন্ন, আর সেটাকে ঠেকানো সাধ্য কারোরই নেই। ডেনভারও গিয়ে দেখতে পায় তার বাবার সময় একদম শেষ হয়ে এসেছে। মস্কো ডেনভারকে তার মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সরি বলে। ডেনভারও তার বাবার শেষ মুহূর্তে কান্নায় একদম ভেঙে পড়ে, আর মস্কো অবশেষে সবাইকে নিজের আসল নাম জানিয়ে সবার কাছ থেকে বিদায় নেয়। অগাস্টিন রামোস অর্থাৎ মস্কের এই করুণ মৃত্যুতে সবার জন্য একটা বিগ ব্লো ছিল। তাই মস্কো মারা যাওয়ার পরেই সবাই মিলে তার ফেয়ারওয়েলের আয়োজন করে। অন্যদিকে হেনসেলকি যখন আর্তুরোকে অন্য হোস্টেসদের সাথে নিচে নিয়ে যায়, তখন সে একটানে তার গা থেকে এক্সপ্লোসিভ খুলে ফেলে, আর আর্তুরো বুঝতে পারে যে আসলেই তাকে এতক্ষণ ধরে বলদ বানানো হচ্ছিল। এদিকে র্যাকেলও নিজের প্ল্যান অনুসারে প্রফেসরকে ধরার জন্য আশেপাশের সমস্ত দোকানে সিসিটিভি ফুটেজ জোগাড় করতে শুরু করে। যেসব জায়গা দিয়ে প্রফেসরকে বেশি দেখা গেছে সেখানে হয়তো প্রফেসরের ঘর আছে, আর এভাবেই র্যাকেল সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে সার্চ করে এরিয়াটাকে অনেক ছোট করে আনে। এদিকে পুলিশও র্যাকেলের ফোনে আসা প্রফেসরের ফোনগুলো ট্রেস করে একটা সার্চ এরিয়া নির্ধারণ করে, আর এই এরিয়া জুড়ে সার্চ করার জন্য তারা একজন জাজের থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসার ব্যবস্থা করতে থাকে। তবে র্যাকেল কিন্তু ততক্ষণে সিসিটিভি ফুটেজ দেখে বের করে ফেলেছিল যে প্রফেসর আসল আস্তানাটা কোথায়। সিসিটিভি ফুটেজে প্রফেসরকে বারবার একটা ওয়্যার হাউসের সামনে ঘুরতে এবং সেটার ভিতরে ঢুকতে দেখা গেছে, তাই সেটাই হয়তো প্রফেসরের আসল আস্তানা হতে পারে। র্যাকেল তখন প্রফেসরকে আবার ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সিএনআই যখন দেখতে পারে যে র্যাকেল ওই এরিয়ার সব সিসিটিভি ফুটেজগুলো সমস্ত দোকান থেকে নিজের কাছে নিয়ে গেছে, তখন তারা উল্টো ভেবে নেয় যে র্যাকেল হয়তো প্রফেসরকে সাহায্য করার জন্য ফুটেজগুলো গায়েব করে দিয়েছে। তাই কর্নেল পিয়েট্রো র্যাকেলের উপরে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার পাশাপাশি এবার সরাসরি রয়্যাল মিন্ট অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। রয়্যাল মিন্টের নিজস্ব সুয়েজ লাইন দিয়ে একটা টিম এবং মিন্টের সামনে থাকা আরো একটা টিম মিলে দুদিক থেকে হাইজাকারদের ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ পিয়েট্রো এখন হোস্টেসদের ব্যাপারে কোনো কেয়ারই করছে না। ওদিকে প্রফেসরের টিম আর হাইজাকাররা ট্যানেল খুঁড়তে খুঁড়তে অবশেষে ট্যানেলটা কমপ্লিট করে ফেলে। প্রফেসর যখন ট্যানেলের শেষ কংক্রিট ফাঁক দিয়ে টোকিওকে দেখতে পায়, তখন দুজনের মনই যেন আনন্দে লাফিয়ে ওঠে। অবশেষে তাদের এতদিনের সাধনা সফল হতে চলেছে। প্রফেসর দ্রুতই মিন্টের ভিতরে ঢুকে সব হাইজাকারদের সাথে দেখা করে। প্রফেসর যখন জানতে পারে যে তার গ্যাং ইতিমধ্যে $994 মিলিয়ন ছাপিয়ে ফেলেছে, তখন সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। অবশেষে তাহলে প্রফেসর তার বাবার অধরা স্বপ্নটাকে পূরণ করতে চলেছে। প্রফেসর ডেনভারকে সান্ত্বনা দিতে গেলে ডেনভার তাকে মনিকার সাথে পরিচয় করিয়ে দেয়, আর সে জানায় এখন থেকে মনিকা তাদের গ্যাংয়েরই একজন মেম্বার, যার নাম হবে স্টকহোম। সবার সাথে দেখা করা শেষে প্রফেসর যখন আবার ট্যানেলের মুখ দিয়ে ফিরে যেতে চায়, তখনই সে দেখতে পায় পুলিশ মিন্টের উপরে অ্যাটাক করার জন্য রেডি হচ্ছে। তাই প্রফেসর বার্লিনকে দ্রুত রয়্যাল মিন্ট থেকে বের হওয়ার প্রস্তুতি শুরু করতে বলে, কারণ পুলিশ যে কোনো মুহূর্তে সেখানে চলে আসতে পারে। কিন্তু পুলিশ যে ইতিমধ্যে তাদের পিছনে চলে এসেছে, প্রফেসর সেটা ঘুণাক্ষরেও টের পায়নি। এদিকে র্যাকেল আগে ভাগে প্রফেসরের মূল আস্তানা খুঁজে বের করে সেখানে চলে আসে। সে ওয়্যার হাউসে ঢোকার পর র্যাকেল প্রফেসরের মাথায় পিস্তল তাক করে এবার তাকে সোজা পুলিশের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু সেখানে প্রফেসরের লোকরা চলে এসে তাকে ফাইনালি বন্দি করে ফেলতে সক্ষম হয়। এরপর প্রফেসর আর কোনো রিস্ক না নিয়ে সোজা র্যাকেলকে সিলিং এর সাথে বেঁধে রাখে। তবে একটু পরে র্যাকেল প্যানিক অ্যাটাকের ভান করলে প্রফেসর তাকে ট্যাবলেট খাওয়াতে যায়, কিন্তু র্যাকেল সেই ট্যাবলেট ফেলে দিয়ে এবার রাক্ষসের মতো প্রফেসরের হাত ভয়ানক ভাবে কামড়ে দেয়। এই সব দেখে প্রফেসর এবার বলতে শুরু করে, র্যাকেল, আমার প্ল্যানটা একেবারে পারফেক্ট ছিল যদি না আমি তোমার প্রেমে পড়ে যেতাম। তোমার কি মনে হয় একজন পুলিশের সাথে এই অবস্থায় প্রেম করাটা কোনো পাগলও ভাববে? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। এই সব শুনে র্যাকেল তবুও তার কথা শুনতে না চাইলে প্রফেসর বলে, কেন তুমি আমার কথা শুনতে চাও না? কারণ আমি একজন খারাপ লোক বলে, কিংবা আমি একজন ব্যাংক ডাকাত এই কারণে? তাহলে শুনে নাও, প্রতি বছর এই রয়্যাল মিন্ট ব্যাংকের মূলধন বাড়ানোর নাম করে বিলিয়ন বিলিয়ন ইউরো ছাপায়, কিন্তু তাতে সাধারণ মানুষের কি কোনো লাভ হয়? হয় না, বরং সেই টাকাটা চলে যায় ধান্দাবাজ ব্যাংকারদের পকেটে। কিন্তু আমি এখানে কিছু লুজারদেরকে নিয়ে তাদের লাইফ ঠিক করার জন্য টাকা ছাপাচ্ছি, তো সেই কাজটাকে করা অনেক অন্যায়। এবার প্রফেসরের এই কথাগুলো শুনে র্যাকেলের কেমন যেন একটা ভাবনায় পড়ে যায়।
সত্যি তো, প্রফেসর কি আসলে খুব খারাপ কাজ করছে? সে তো কখনো কাউকে খুন করেনি, উল্টো তাদেরই দুজন লোক ইতিমধ্যে মারা গেছে। আর প্রফেসর তো টাকা চুরি করছে না, বরং সে টাকা ছাপাচ্ছে। র্যাকেল যখন সবকিছু চিন্তা করছিল তখন হঠাৎ র্যাকেলের ফোনে অ্যাঞ্জেলোর কল আসে। প্রফেসর র্যাকেলকে দিয়ে সেই ফোন রিসিভ করাতে চাইলেও র্যাকেল বলে যে নো, আমার ফোন ট্যাপ করা হচ্ছে। তাই সে যেন তাকে একটা নতুন ফোন দেয় অ্যাঞ্জেলোকে কল করার জন্য। এর মানে তো তোমরা বুঝতেই পারছো, র্যাকেল ইতিমধ্যে প্রফেসরের কথা শোনার পর পুরোপুরি তার সাইডে চলে এসেছে। অ্যাঞ্জেলোকে ফোন করার পর র্যাকেল শিওর হয় যে অ্যাঞ্জেলো আসলেই কোমা থেকে ফিরে এসেছে। এখন অ্যাঞ্জেলো যদি পুলিশকে প্রফেসরের লোকেশন বলে দেয় তাহলে সবকিছু শেষ। তাই র্যাকেল প্রফেসরকে বলে যে তাকে যেন দ্রুত অ্যাঞ্জেলোর কাছে যেতে দেওয়া হয়। কিন্তু প্রফেসর জিজ্ঞেস করে, একটু আগে তো তুমি আমাকে এত বেশি ঘৃণা করছিলে, তাহলে এখন আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তারপর পরই র্যাকেল হঠাৎ প্রফেসরকে কাছে টেনে নেয়। র্যাকেলও যে প্রফেসরকে ভালোবাসতো তা তো আমরা আগেই জেনেছি। আর এখন প্রফেসরের কথাগুলো শোনার পর র্যাকেলের মনও প্রফেসরের দিকে পুরোপুরি ঘুরে গেছে। এই সিরিজের এটাই ছিল সবচেয়ে হ্যাপি আর রোমান্টিক সিন। যাই হোক, প্রফেসর র্যাকেলকে মুক্ত করার পরে সত্যি সত্যি র্যাকেল প্রফেসরকে কোনো ধোকা না দিয়ে সোজা অ্যাঞ্জেলোর সাথে দেখা করতে চলে যায়। তাহলে শেষ পর্যন্ত হাইজ্যাকাররা কি তাদের ছাপানো সব টাকা নিয়ে বের হয়ে আসতে পারবে? এছাড়াও র্যাকেল আর প্রফেসরের ভাগ্যেই বা কি লেখা রয়েছে? এই সব প্রশ্নের উত্তর আমরা পাবো ফাইনাল এপিসোডে, যেখানে শেষ হবে এই পুরো সিরিজের ফাইনাল খেলা। তাই চলো শেষ ক্লাইম্যাক্স দেখার জন্য শুরু করা যাক ফাইনাল এপিসোড। তবে ফাইনাল এপিসোড শুরু করার আগে যদি তোমার কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলো। ফাইনাল এপিসোডের শুরুতে দেখা যায় র্যাকেল প্রফেসরের কাছ থেকে বিদায় নিয়ে অ্যাঞ্জেলোর সাথে সোজা হসপিটালে দেখা করতে চলে গেছে। ওদিকে সিয়েনা কিন্তু জানতে পেরে গেছে যে অ্যাঞ্জেলোর ফোন থেকে র্যাকেলকে ফোন করা হয়েছিল। তাই কর্নেল প্রিয়ত্ব সাথে সাথে হসপিটালে 3 জন পুলিশ পাঠিয়ে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে র্যাকেল এখন অ্যাঞ্জেলোর কাছে ছুটে যাবে। তার আইডিয়াটা কিন্তু সত্যি ছিল। র্যাকেল এরই মধ্যে হসপিটালে পৌঁছে অ্যাঞ্জেলোর সাথে দেখা করে নেয়। প্রথমে সে অ্যাঞ্জেলোর কাছ থেকে তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর র্যাকেল অ্যাঞ্জেলোকে জানায় যে পুলিশ র্যাকেলকে বিশ্বাসঘাতক হিসেবে সন্দেহ করছে, কিন্তু সে কারোর সাথে এতটুকু বিশ্বাসঘাতকতা করেনি। অ্যাঞ্জেলো তখন বলে যে সে চাইলে র্যাকেলকে প্রফেসরের লোকেশন দিতে পারে, যেখান থেকে র্যাকেল প্রফেসরকে অ্যারেস্ট করে নিজের পজিশন আবার ফেরত পেতে পারে। র্যাকেল তখন বলে সে ওই লোকেশনটা নিজেই জানে, কিন্তু সে পুলিশকে সেটা জানাবে না, কারণ এত কিছুর পর প্রফেসরকে তার কাছে আর খারাপ মানুষ মনে হচ্ছে না। র্যাকেলের কথা শেষ হতে না হতেই 3 জন পুলিশ এসে অ্যাঞ্জেলোর সামনে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর কর্নেল প্রিয়েট্রো অ্যাঞ্জেলোকে ফোন করে প্রফেসরের লোকেশন জিজ্ঞেস করলে অ্যাঞ্জেলো বলে দেয় সে কিছুই জানে না। আসলে অ্যাঞ্জেলো বুঝতে পেরেছিল যে র্যাকেল ইতিমধ্যে ওই প্রফেসরের প্রেমে পড়ে গেছে, তাই সে নিজের সব আবেগ ঢেকে র্যাকেলের মনের অবস্থাকে রেসপেক্ট করে, যার কারণে সে পুলিশকে তার কোনো ইনফরমেশন দেয় না। অন্যদিকে পুলিশ ইউনিট ততক্ষণে মিন্টের সুয়েজ পাইপলাইন দিয়ে মিন্টের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। তাই হাইজ্যাকাররা সবাই মিলে মিন্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য তড়িজড়ি শুরু করে দেয়। তবে নাইরোবি তখনও 1 বিলিয়ন ইউরো পুরো ছাপাতে চাইলেও বার্লিন তাকে বলে যে তোমার এই 1 বিলিয়ন পূরণ করতে গিয়ে আমরা সবাই এবার ধরা খেয়ে যাব, তাই প্লিজ যা হয়েছে সেটা নিয়ে চলে যাও। এছাড়াও সে বলে তোমাকে দেখে আমার সেই অসহায় মায়ের কথা মনে হয় যে নিজের বাচ্চার খেয়ালটা পর্যন্ত রাখতে পারেনি। এই খোঁটা শোনার পর নাইরোবি যেন একদম বোমার মতন ফেটে পড়ে। আরিয়ানা নামের মেয়েটা যে বার্লিনকে এতটা ঘৃণা করে সেটা নাইরোবি এবার রিভিল করে দেয়। আরিয়ানা যে বার্লিনকে তার শেষ অবস্থায় কুকুরের মতো মরতে দেবে সেটাও সে বার্লিনকে বলে দেয়। এই কথা শোনার পর বার্লিনের মাথা বেশ খারাপ হলেও সে নাইরোবিকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর নাইরোবিও তখন টাকা প্রিন্ট করা অফ করে দেয়। এদিকে হাইজ্যাকাররা ছাপানো টাকার বান্ডিলগুলো হোস্টেসদের দিয়ে আগে ভাগেই সে ভল্টে রেখে দিয়েছিল, যেখান থেকে তারা প্রফেসরের হ্যাঙ্গারের উদ্দেশ্যে টানেল খোদাই করে যাচ্ছিল। প্রফেসরের লোকরাও ওই টাকাগুলো ধীরে ধীরে প্রফেসরের আস্তানায় নিয়ে এসে জড়ো করে ফেলে। এদিকে পুলিশ যখন সুয়েজ লাইন দিয়ে মিন্টে ঢুকছিল তখন রিও আর টোকিও তাদের আটকানোর জন্য দেওয়ালে এক্সপ্লোসিভ ফিট করে রেখেছিল, কিন্তু পুলিশ নিজেরাই বড় সড়ো এক ব্লাস্টের মাধ্যমে দেওয়াল ভেঙে মিন্টের ভিতরে ঢুকে পড়ে। এই ব্লাস্টের চোটে টোকিও একদিকে ছিটকে পড়লেও সে তেমন আঘাত পায়নি। রিও তাকে টেনে তোলে আর এরপর শুরু হয় এক ভীষণ গন্ডগোল। রিও আর টোকিও একদম উদ্ভ্রান্তের মতন পুলিশের উপরে ফায়ার করতে করতে পিছু হটতে থাকে। এরই মাঝে ডেনভার আর মনিকাও সেখানে উপস্থিত হয় আর শুরু হয় এক মহাযুদ্ধ।
মারাত্মক এই গোলাগুলির বৃষ্টির পর টোকিও আর বাকিরা কোনো মতো দরজা খুলে যে রুমে হোস্টেসদের আটকে রাখা হয়েছিল তারা সেখানে চলে যায়। এবার হোস্টেসদের সবাইকে মাস্ক পরিয়ে বসিয়ে রেখে সবাই এবার টানেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর পরপরই পুলিশ সেখানে এসে দেখতে পায় যে মাস্ক পরা ব্যক্তিরা সবাই হোস্টেজ। এরপর তারা যখন জানতে পারে যে এতদিন ধরে তারা একটা ফেক টানেলের পিছনে দৌড়েছিল তখন তাদের মাথা পুরোই ঘুরে যায়। এত বড় তপ দেখে কর্নেল পিয়েট্রো যখন মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় তখনই সে অ্যালিসন পার্কারের কাছ থেকে ওই ভল্টের অ্যাড্রেস জানতে পারে যেখান থেকে তারা রিয়েল টানেল খোদাই করছিল। পিয়েট্রো তৎক্ষণাৎ সেদিকে পুলিশের টিম পাঠিয়ে দেয়, কিন্তু ততক্ষণে হাইজাকাররা সবাই টানেলের মধ্যে ঢুকে পড়েছিল। প্রফেসর তার সিসিটিভি ক্যামেরা দিয়ে যখন দেখতে পায় যে পুলিশ নিচে নামছে তখনই সব বোঝা যায় যে পুলিশ তাদের রিয়েল টানেলের কথা জেনে গেছে। তাই সে দ্রুত সবাইকে বেরিয়ে আসতে বলে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বার্লিন এক মারাত্মক ডিসিশন নেয়। সে বাকিদের যেতে দিয়ে নিজেই টানেলের মুখে পুলিশকে আটকানোর ডিসিশন নেয়। নাইরোবি বার্লিনকে ছেড়ে কোনো মতেই যেতে চাইছিল না, কারণ এখানে থাকা মানে হচ্ছে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। কিন্তু বার্লিন বলে, আমার মিশন এখানেই শেষ, এবার তোমরা তোমাদের মিশন শেষ করো। এই বলে বার্লিন সবাইকে যেতে দিলেও আরিয়ানাকে কিন্তু সে ঠিকই সাথে নিয়ে যায়। আরিয়ানা তখন বুঝতে পারে যে বার্লিন তার সাথে আসলে কি করতে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে বার্লিন এবার তার হেভি মেশিন গান নিয়ে তাক করে থাকে পুলিশের দিকে। পুলিশ যেই না সেখানে আসে অমনি শুরু হয় বার্লিনের তাণ্ডব লীলা। বাইরে ভাই, এই বার্লিনের মেশিন গান চালানো দেখে বোঝা যায় যে সে কত বড় লেভেলের ক্রেজি একটা লোক। পুলিশ তার মেশিন গানের টোপে টিকতে না পেরে তার দিকে আস্ত একটা গ্রেনেড মেরে বসে। তখন বার্লিন দ্রুত আরিয়ানাকে নিয়ে কাভার নিয়ে নেয়। গ্রেনেড ফেটে যাওয়ার পর বার্লিন এবার সরাসরি পুলিশের মুখে গিয়ে পিস্তল আর রাইফেল দিয়ে তাদের আটকাতে চেষ্টা করে। ওদিক থেকে প্রফেসর বারবার বার্লিনকে ফিরে আসতে বলছিল, কেননা তাদেরকে খুব দ্রুত টানেলটা ধসিয়ে দিতে হবে। কিন্তু বার্লিন সাফ জানিয়ে দেয় যে এখান থেকে তার বের হওয়ার আর কোনো ইচ্ছা নেই, তাই যেন সবাই দ্রুত চলে যায়, না হলে সবাই এবার মারা পড়বে। এই কথা শুনে প্রফেসরের মাথা যেন পুরোই খারাপ হয়ে যেতে থাকে। নিজের ভাই সমতুল্য বার্লিনকে সে কোনোভাবেই এই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। কিন্তু বার্লিন ফাইনালি হেনসিল্কিকে টানেল উড়িয়ে দেওয়ার আদেশ দিলে হেনসিল্কি তার টানেল উড়িয়ে দেয়। বছরের পর বছর অসুস্থ হয়ে মরে যাওয়ার চাইতে এখানে বীরের মতো মরাটাকেই বার্লিন সবচেয়ে বেশি পছন্দ করছে। আর ঠিক এভাবেই টানেল উড়ে যাওয়ার পরপরই পুলিশ এসে বার্লিনের বুক ঝাঁঝরা করে দেয়। পুরো সিরিজের মধ্যে যদি সবচেয়ে বেশি কষ্টের কোনো সিন থাকে তাহলে এটা হচ্ছে এই বার্লিনের মৃত্যু। এভাবে বার্লিন শেষ পর্যন্ত নিজের জীবনের পরোয়া না করে সঙ্গীদের বাঁচিয়ে নিয়েছে একদম সিগমার মতো। ওদিকে প্রফেসর বার্লিনের মৃত্যুতে প্রচন্ড শোকে ভেঙে পড়ে আর সবাই তাকে সামলে নিয়ে এবার প্রফেসরের আস্তানা থেকে বের হওয়ার জন্য রেডি হয়। তারা সেখানে আগে থেকে টাকা ভর্তি প্যাকেটগুলো গাড়িতে লোড করে রেখেছিল, তাই সেই গাড়ি নিয়ে বের হওয়াটা কেবলই সময়ের ব্যাপার। অন্যদিকে কর্নেল পিয়েট্রো যখন বুঝতে পারে যে শিকার তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখন সে র্যাকেলকে প্রফেসরের মেন আস্তানার কথা জিজ্ঞেস করে। যেহেতু প্রফেসরের দল সেখান দিয়ে বেরোবে তাই এখনো সেখানে গিয়ে প্রফেসরকে ধরা সম্ভব। কিন্তু র্যাকেল কিছু বলতে না চাইলে পিয়েট্রো তাকে তার মা আর বাচ্চার ব্যাপারে ব্ল্যাকমেল করা শুরু করে। সে র্যাকেলের মেয়েকে তার বাবার হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। এই সব দেখে র্যাকেল অবশেষে তাকে প্রফেসরের আস্তানার কথা জানিয়ে দিলেও সে কিছুটা দেরি করেই ইনফরমেশন দেয়, কেননা র্যাকেল চাইছিল যে এই সময়ের মধ্যে প্রফেসর যেন তার গ্যাং নিয়ে বেরিয়ে যেতে পারে। র্যাকেলের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পরেই পুলিশের টিম সেখানে দল বল সহ ছুটে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে কোনো কাজ কলাটাও পায় না, কারণ ততক্ষণে প্রফেসর তার টিম নিয়ে ভেগে গেছে। হেলসিঙ্কি আর প্রফেসর এবার উল্লাস করতে করতে তাদের টাকা ভর্তি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর গ্যাংয়ের বাকি মেম্বাররা নিজেদের বেশ পাল্টে এমন ড্রেস আপ করেছিল যেন তারা কোনো ফ্যাশন শোতে যাচ্ছে। এভাবে প্রফেসরের পুরো টিম পুরো একটা দেশের ইন্টেলিজেন্স এবং পুলিশদের ধোঁকা দিয়ে সফলভাবে শেষ করে ইতিহাসের সবচেয়ে বড় হাইস্ট। আর সেই খবরটা পাওয়ার পরে পিয়েট্রোর মাথা পুরোই হাত পড়ে যায়, কিন্তু র্যাকেলের মুখে দেখা যায় এক দুষ্টু হাসি, কেননা শেষ পর্যন্ত ভালোবাসার জন্যই প্রফেসর এবার সফল হতে পেরেছে। তো ফাইনালি হাইস্ট তো হয়ে গেল, কিন্তু এবার এই ঘটনা ঠিক 1 বছর পরের দৃশ্যে র্যাকেল টিভিতে একটা নিউজ দেখতে পায়। র্যাকেল ততদিনে পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছিল। রয়্যাল মিন্ট অফ স্পেনের সেই হাইস্টের ঘটনার কোনো কুল কিনারা আজ পর্যন্ত পুলিশ বের করতে পারেনি। এর উপর র্যাকেলের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তারাও র্যাকেলকে অ্যারেস্ট করতে পারে না, যার ফলে উল্টো র্যাকেল তাদের বিরুদ্ধে অভিযোগ করে দিয়েছিল, কেননা ন্যাশনাল ইন্টেলিজেন্স
এজেন্টস এই কেস ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারেনি, আর তারপরে র্যাগেল তার নিজের চাকরিটা ছেড়ে দেয়। এই ডাকাতের ঘটনায় কিন্তু শেষ পর্যন্ত পাবলিকই হাইজ্যাকারদেরকেই সাপোর্ট করেছিল। যাই হোক, এই খবর দেখতে দেখতে র্যাগেলের হঠাৎ কি মনে করে সেই দ্বীপের ছবিগুলো বের করে, যেগুলো প্রফেসর তাকে বেশ আগে চুজ করতে দিয়েছিল। এবার ছবিগুলো উল্টাতে গিয়ে র্যাগেল হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। সবগুলো ছবির পিছনের কোণাতেই কি যেন একটা নকশা কাটা রয়েছে এবং সেখানে কিছু একটা লেখা আছে। ছবিগুলোর কোণ মেলানোর পর র্যাগেল একটা আস্ত দ্বীপের ম্যাপ এবং অ্যাড্রেস পায়। মানে মাস্টারমাইন্ড প্রফেসর এভাবেই র্যাগেলের জন্য ক্লু ছেড়ে গিয়েছিল। ভাইরে ভাই, শেষ পর্যন্ত এই প্রফেসর যে কি ভেলকি দেখিয়েছে, এমন মাস্টারমাইন্ড আমি এর আগে কোনো সিরিজেই দেখিনি। যাই হোক, গুগল ম্যাপের লোকেশন বের করার পর র্যাগেল আর এক মুহূর্ত দেরি না করে সোজা ওই দ্বীপে চলে যায়। এরপর সেখানে গিয়ে মানুষকে জিজ্ঞেস করতে করতে র্যাগেল প্রাসাদের মতন একটা বিল্ডিং এর অ্যাড্রেস পায়, যেখানে মূলত প্রফেসর বাস করত। কিন্তু সেখানে যাওয়ার আগেই তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে সে আর প্রফেসরকে কল দিতে পারে না। ঠিক তখনই পাশ থেকে একজন র্যাগেলকে চার্জার অফার করে, আর এই লোকটা যে কে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ প্রফেসর আগে থেকেই তার জন্য এখানে বসেছিল। এখন এরপরে কি হবে তা তো তোমরা আন্দাজ করতেই পারছো। র্যাগেল যেহেতু প্রফেসরকে ভালোবেসে ফেলেছে, তাই সে তার ভালোবাসার কাছে এই দ্বীপেই থেকে যায়, আর দুজনে মিলে শুরু করে এক নতুন জীবন। ঠিক এভাবেই এই অসাধারণ সিরিজের দ্বিতীয় সিজনটা এখানে শেষ হয়ে যায়। এই ওয়েব সিরিজের কিন্তু আরো 3টা সিজন রয়েছে, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই সিরিজটা আমি কন্টিনিউ করব না, কেননা ওয়েব সিরিজ অনেক বড় হয়ে থাকে, আর সেই সাথে যেহেতু এটা একটা মুভি এক্সপ্লেনের চ্যানেল, তাই ওয়েব সিরিজ নিয়ে কাজ করলে অন্যান্য ভিডিও দেওয়া অনেক মুশকিল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।